দেখ, আমাদের বিবি কুণ্ডুর মডেল সেট 7টা হয়ে গেছিল। আজকে মডেল সেট নাম্বার 8 হবে। আজকে কি হবে? মডেল সেট নাম্বার 8। বিবি কুণ্ডুর যে বইতে মডেল সেট 8 নম্বরটা দিয়েছে, টোটালি ইংলিশ ভার্সনে দিয়েছে, কোনো বেঙ্গলি ভার্সনে কোশ্চেন রাখেনি। ঠিক আছে, বেঙ্গলি ভার্সনে রাখেনি, আর রাখার দরকারও নেই। আমরা তো ইংলিশ ভার্সন কোশ্চেন দেখেই পড়ছি। দেখি একটা করে পড়ি। বলছে রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ডিড। বলছে পার্টনারশিপ ডিডে রেজিস্ট্রেশন করা কি কম্পালসারি, মানে বাধ্যতামূলক, ভলেন্টিয়ারি, নাকি অপশনাল? অপশনাল। তোমার ইচ্ছা, তুমি করতেও পারো, নাও করতে পারো। অপশনাল হবে কারেক্ট অ্যান্সার। খাতা বের করে নেই, খাতা বের কর। ভলেন্টারি মানে ভলেন্টিয়ারি মানে স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়। বাধ্যতামূলক, স্বেচ্ছাধীন, আর হচ্ছে তোমার অপশনাল। ঠিক আছে, তোমার ইচ্ছা। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হবে অপশনাল। ঠিক আছে, পার্টনারশিপ ডিডে রেজিস্ট্রেশন করা হচ্ছে তোমার, কি বললাম, পার্টনারশিপে রেজিস্ট্রেশন করা হচ্ছে তোমার অপশনাল। তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে, ইচ্ছার উপর ডিপেন্ড করবে তুমি করবে কি করবে। তাহলে একের অ্যান্সারটা হয়ে গেল সি। দুইয়েরটা, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন কেইটেড টু। খুব সুন্দর কথা বলেছে, খুব সুন্দর কথা বলেছে। ইন্টারেস্ট অন পার্টনার্স লোন মানে, ধর ব্যবসা, তিনজন মিলে ব্যবসা করছে, এ বি সি। সি ধর ব্যবসাকে ধর 1,00,000 টাকা দিচ্ছে। সি ব্যবসাকে ধর 1,00,000 টাকা দিয়েছে। কি বললাম? সি ব্যবসাকে কত টাকা দিয়ে 1,00,000 টাকা দিচ্ছে। সাপোজ ধর 1,00,000 টাকাকে, সরি, ব্যবসাকে 1,00,000 টাকা দিয়েছে। এবার যে ব্যবসাকে লোন দিয়েছে 1,00,000 টাকা, সে ব্যবসাতে কি হবে? ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট অন লোন কত? ধর মনে নিলাম, মনে করলাম 6, তাহলে 6,000 টাকা ইন্টারেস্ট পাবে। তাহলে তাহলে সি কত পাবে কোম্পানি থেকে, মানে ফার্ম থেকে কত পাবে? স্যার 1,00,000 টাকা লোনের টাকা পাবে, আর 6,000 টাকা ইন্টারেস্ট পাবে। তো এখানে বলেছে, ভালো করে বুঝবি, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন কোন অ্যাকাউন্টে ক্রেডিট হবে? ক্যাপিটাল অ্যাকাউন্টে, লোন অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে, না প্রফিট অ্যান্ড লস? কারেক্ট অ্যান্সার হচ্ছে, আমি তোকে বলে দিচ্ছি, কারেক্ট অ্যান্সার বলেছি পার্টনার্স লোন। পার্টনার্স লোন কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখ না, যেহেতু তোকে বলছিলাম তিনজন মিলে ব্যবসা করছে, এ বি সি। ব্যবসার টাকার দরকার, তখন সি সামনে এগিয়ে এসছে। সি বলছে আমি ব্যবসাকে 1,00,000 টাকা দিতে রাজি আছি। এখন কেউ বলেছে এটা কি ক্যাপিটাল? না, ক্যাপিটাল না। ক্যাপিটাল তো সবাই, ক্যাপিটাল না, বলছে আমি লোন দিচ্ছি, লোন। ব্যবসা বাইরে থেকে লোন নেবে ব্যাংকের থেকে, আমি ব্যবসাকে লোন দিচ্ছি, আমি ব্যবসাকে লোন দিচ্ছি। ব্যবসা যদি বাইরে থেকে লোন নেয়, তাহলে বাইরের লোককে সুদ দিতে হবে। ঠিক আছে, তো আমার থেকে লোন নিক, আমাকে সুদ দেবে। বাইরের থেকে লোন নিলে বাইরে বেশি সুদ দিতে হবে, আমার কাছে কম সুদ দিলে 6% দিলে খুশি। তাহলে তো পার্টনার তো ইন্টারেস্ট পাবে। তো এই যে পার্টনার ইন্টারেস্ট পেলে, মানে ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, তাই তো? ইন্টারেস্ট অন পার্টনার্স লোন যেটা হলো, এটা তো একটা খরচ, ফার্মের একটা খরচ। কিন্তু এটা কোন অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে? ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে? না, ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট হয়, ক্যাপিটাল অ্যাকাউন্টে আসে। পার্টনার যদি ব্যবসাকে লোন দেয়, সেই লোনের উপর যে ইন্টারেস্ট হয়, লোনের উপর যে ইন্টারেস্ট হয়, তখন পার্টনার্স ক্যাপিটালে আসে। এটা পার্টনার্স ক্যাপিটালে আসে, নাম্বার ওয়ান। এটা লোন বেরিয়ে, এর ফলে লোন বেরিয়ে। আমি ব্যবসাকে 1,00,000 টাকা লোন দিয়েছি, আমি ব্যবসার কাছে 6,000 টাকা ইন্টারেস্ট করতে, আমি কত টাকা পেলাম? 1,00,000 টাকা পাবোই। লোন বাড়া, লোন বেরিয়ে যাবে, লোন অ্যাকাউন্টে ব্যালেন্স বেরিয়ে যাবে। তাহলে মাথায় রাখবে, খুব বোঝার ব্যাপার আছে, ভুল করেও কিন্তু অন্য কিছু হবে না। আর এখানে এই কোশ্চেন অ্যান্সারে কোনো দ্বিমত নেই যে পার্টনার্স লোন অ্যাকাউন্ট হবে, এটা 100% শিওর, এটাই হবে। 100% বলা ভুল, 1000%, 5000%, যা খুশি বলিস। এই 3 নম্বর কোশ্চেন কি বলে দেখ, বলছে ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল উইল বি ক্রেডিটেড। বলছে ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল। আচ্ছা, তো নিশ্চয়ই মনে আছে ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল। দেখ তোকে বুঝিয়ে যাচ্ছি, দেখ মন মন দিয়ে শুনবি। পিএল অ্যাপ্রো করতাম আমরা, ফার্স্ট চ্যাপ্টার করেছিলাম কি পিএল অ্যাপ্রো শিখেছি। ধর আগে যখন
আগে যখন পিএল অ্যাপ্রো শিখিয়েছিলাম, পিএল অ্যাপ্রো এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। পিএল অ্যাপ্রো ডেবিটে মনে আছে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখতাম, মনে বলছে। সঙ্গে সঙ্গে আমাদের একটা পার্টনার্স ক্যাপিটাল বলে খুলতাম, এটাও শিখিয়েছিলাম। তিনজন পার্টনার ছিল, ধর এ বি সি, মনে পড়ছে? মনে করে বলতো আমি এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোথায় যেত বলে দিলাম না সবসময়, এই দিকে আসতো না? কোন দিকে আসতো? এখানে লিখতাম বাই আইওসি বলে। এটা ক্যাপিটাল অ্যাকাউন্টের কোন দিক? ক্রেডিট সাইড। ওরা কোশ্চেন কি বলেছে ভালো করে পড়, অ্যান্সার পেয়ে গেল। ইন্টারেস্ট অন পার্টনার ক্যাপিটাল ক্রেডিটেড করি, কোন অ্যাকাউন্টে ক্রেডিট করি? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে অ্যান্সার বুঝতে পারছিস কি হবে? বুঝে বুঝে করতে পারবি। এল এম এন তিনজন মিলে বিজনেস করছে, 3:1। স্যালারি টু এল, এল কে স্যালারি দেবো 36,000 টাকা, এন কে দেবো 48,000 টাকা। আচ্ছা, এল এর স্যালারি 36,000 টাকা অ্যান্ড টু এন, এন কে স্যালারি দেবো 48,000 টাকা। অমিটেড, অমিটেড মানে নেওয়া হয়নি, নিতে ভুলে গেছিস। অ্যান্ড প্রফিট ডিস্ট্রিবিউট ফর রেক্টিফিকেশন নাও এন উইল বি ক্রেডিটেড। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা একটু করে দেখায়। কত নম্বর পয়েন্ট এটা? 4 নম্বর। তিনজন পার্টনার এল এম এন, ঠিক আছে, এল এম এন, তিনজন পার্টনার এল এম এন। তাহলে স্যালারি কার কার পাওয়ার কথা? স্যালারি পাওয়ার কথা কার কার বল? এল আর এন, এল আর এন এর স্যালারি পাওয়ার কথা। তাহলে এল আর এন যদি স্যালারিটা পায় তাহলে কত হচ্ছে? এটা অরিজিনালটা রাইট মানলাম, এটা পাওয়ার কথা। এল এর 36,000 টাকা পাওয়ার কথা আর ওয়াই এন এর 48,000 টাকা পাওয়ার কথা। এটা থেকে কি বলে? তিনজনেই তো পার্টনার। হ্যাঁ, তিনজনের পার্টনার, কিন্তু স্যালারির কথা এল এর কথা বলেছে আর এন এর কথা বলেছে। এম স্যালারি পাবে কিছু বলে না। বলছে বাকি, বলছে প্রফিটটা ডিস্ট্রিবিউট করে দেবো, বলছে প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করে দেবো। তার মানে কি, এটা অরিজিনালি পাওয়া উচিত ছিল, এটা পাইনি। এই টাকাটা এল এর 36 আর এন এর 48,000 টাকা পাওয়ার কথা, টোটাল কত হচ্ছে দেখ, 30 আর 40 70, 70 আর 14 84,000 টাকা। এই 84,000 টাকা এল আর এন এর পাওয়া উচিত ছিল, এই টাকাটা পাইনি, না করে কি করে দিয়ে ভুল করে কি করেছে, এটা হচ্ছে কারেক্ট। 84,000 টাকা বুঝতে পারলি তো, এটা হচ্ছে কারেক্ট, এটা কারেক্ট, এটা পাওয়া উচিত ছিল। রংলি, রংলি মানে ভুলবশত কি করেছে, এই 84,000 টাকা তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছে। তাহলে ভাগ করলে কত? 3:2:1 ভাগ করেছে, 3:2:1 ভাগ কর। 84,000 3:2:1 ভাগ কর ক্যালকুলেটার। আচ্ছা, ক্যালকুলেটার দিয়ে আমি দেখাচ্ছি। 84,000 3:2:1 ভাগ করলে কত হয়? কিন্তু এই 5 আর 1 6, কত হচ্ছে? 42,000 টাকা এল, 28, 84,000, 14,000। ভালো করে বুঝিস, আমার কথাটা বুঝলে শুনিস, আমি তোকে বলছি, তোকে গল্প বলছি, পুরো গল্পটা বলছি। 3 বন্ধু মিলে ব্যবসা করছে, ব্যবসায় তো অনেক ধরনের ঘটেছে, এখানে ওরা সব ঘটনা নেই, ওরা তো স্যালারি সব ঘটনা হয়। মানে দেখবি আমরা যখন অঙ্ক করতাম না, পিএলএফ ইন্টারেস্ট ক্যাপিটাল থাকতো, ইন্টারেস্ট ড্রয়িংস থাকতো, কমিশন থাকতো, বোনাস থাকতো, স্যালারি থাকতো, সব সব পয়েন্ট বলে বলছে সব ঠিক করেছে, কিন্তু একটাই ভুল করেছে। স্যালারি, ব্যবসা থেকে এল এর স্যালারি 36,000 টাকা, এম কোনো স্যালারি পাইনি, এন এর স্যালারি 48,000 টাকা, এটা ওদের দেওয়া উচিত ছিল। তা দিলে এই টাকাটা যদি পেতো তাহলে ওদের কি হতো, ক্যাপিটাল বাড়তো, দিলে তো ক্যাপিটাল বাড়তো। তা আমি ধরে যদি মনে করছি কারেক্টলি, যদি কারেক্টলি করতো তাহলে এন এর ক্যাপিটাল 36 হতো আর ওর 48, মানে এটা বাড়তো কারেক্টলি পেত। কিন্তু বলছে এন্ট্রিটা করেই না। যদি এই এন্ট্রিটা না করে তাহলে এই এন্ট্রির ইফেক্ট কত ছিল? টোটাল 84,000 টাকা। তাহলে এই 84,000 টাকা এন্ট্রি করেছে কি করে জানিস তো? এই 84,000 টাকা সবার ভাগ হবে, সবার তো পাওয়া উচিত ছিল না, অন্যভাবে পাওয়া উচিত ছিল 84,000 টাকা। তো ভাগ করেছে, এল এর ভাগে এসছে এত, এম এর ভাগে এসছে এত, পরে এই টাকা তুলে নিয়েছে। তাহলে কি ঠিক করেছে না ভুল করেছে বল? এল এর পাওয়ার কথা 36, কিন্তু এল পেয়েছে 42। এম এর পাওয়ার কিছু উচিতই ছিল না, এম 28 পেয়ে গেছে। আর এন এর পাওয়ার কথা ছিল 48, আর এন পেয়েছে কত? 14। তাহলে এন বেশি পেয়েছে না কম পেয়েছে বল দেখি? কত টাকা? 34,000 টাকা কম পেয়েছে। তাহলে ওকে 34,000 টাকা আরো দিতে হবে, দিলে ওর ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়।
তাহলে কি বলেছে ওরা, এন কে কত টাকা ক্রেডিট করতে হবে বলেছে, এন কে কত টাকা ক্রেডিট করতে হবে, কোশ্চেনটা বল কত বলে 34,000 টাকা অ্যান্সার। তাহলে বোঝা গেল অ্যান্সারটা। হ্যাঁ তুই এটা টুকতে পারছিস, এই জায়গা টুকতে পারছিস, এই জায়গা এটা বোঝাতে পারছিস। এটাকে, এটা কিসের অঙ্ক বলে জানেন, এটাকে বলে পাস্ট অ্যাডজাস্ট। এই জিনিস শিখিয়েছিলাম আমি এখনো পর্যন্ত যে 8টা সেট করো, তখন 2টো সেটে পেলাম 5টা অ্যাডজাস্টমেন্ট, 2টো সেটে পেলাম 5টা অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। 5টা জিনিস ভেরি ভেরি মানে একটু ক্রিটিক্যাল জিনিস, অনেকের কাছে ক্রিটিক্যাল লাগে, এটা করে ফেল। অ্যান্সার 34,000 টাকা লিখে দিবি, তুই করে ফেল এটা। এই জায়গাটা দেখ সুন্দর করে টোক, তাতেই করে টোক, এরকম টোক, তাতে একটু টুকবি, হ্যাঁ। কত ছিল 36,000, আর ওটা 48,000, আর ওটা কারেক্টলি মানে কেরি, এই সরি প্লাস, আর ওখানে লিখ রংলি, রংলি ব্যাকেট লিখবি 3:2:1, রংলি ব্যাকেটে লিখবি 3:2:1, কত হচ্ছে 42, 28, 14। বাড়িতে ভালো করে দেখবি, অসুবিধা হলে পরের ক্লাসে আবার জিজ্ঞেস করে নিবি। পাস্ট অ্যাডজাস্টমেন্ট বুঝতে পারলি তো, পরীক্ষায় আসবে কিন্তু পাস্ট অ্যাডজাস্টমেন্ট দেবে একটা। ওগুলো করলাম না, এইগুলো আমার দরকার নেই, কেন জিনিস করলাম না, কেন কেন করলাম না, আমাকে এনটা করতে বলেছে, তোকে যেটা করতে বলছি সেটা করে। এটাই আনসার, ওখানে লিখে রাখ, লাস্টে লেখ অ্যান্সার লেখ সি, সরি ডি, ডি ডি ছিল, ডি ছিল, ডি। ডি। হয়ে গেল, সময় নেই, সময় নেই, সময় নেই, পাতা উল্টাতে হবে, বুঝলি তো, হ্যাঁ। চল, চারেরটা ডি হলো, বোঝা গেল তো। এই এখনো পর্যন্ত আমাকে বলেছে এই 1, 2, 3, 4-এর মধ্যে 3টে তো জলের মতো নিজে ছিল, 4 নম্বরটা একটু বোঝাচ্ছিল। 5 নম্বর, এ এন্ড বি আর পার্টনার, বি উইথড্র 10,000 টাকা এট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার, প্রতি কোয়ার্টারের শুরুতে বি তুলে, শিখিয়েছিলাম কিন্তু, আমি কিন্তু তোকে শিখিয়েছিলাম, দেখ মনে কর, মনে কর, মনে কর কি শিখিয়েছিলাম বল, মান্থ, কি বলেছিলাম, বিগিনিং, মিডিল, বল দেখি, ওকে বলতে হবে না, বলতে হবে, যত তাড়াতাড়ি বলবি ও শিখে গেছি, মনে করি আমি। প্রতি মাসের শুরুতে হলে কি হতো 6.5, মাঝে হলে 6, আর শেষে হলে 5.5, মনে রাখতে হবে। কোয়ার্টার, এটাকেই বলে কি পয়েন্ট, কোয়ার্টার। প্রতি কোয়ার্টারের শুরুতে হলে কি হবে মনে আছে, প্রতি কোয়ার্টারের শুরুতে হলে মনে আছে, যদি ভুলেও যাস কি শিখিয়েছিলাম বল, প্রতি কোয়ার্টারের শেষ হলে বছরে কটা কোয়ার্টার, 4টে কোয়ার্টার, মানে 12 মাস, আর ওটা 3 মাস, 15/2 মানে 7.5, মনে পড়ছে কি করে, মনে পড়ছে তো, 7.5 কি করে ছিল, প্রতি কোয়ার্টারের শুরুতে হলে 7.5, প্রতি কোয়ার্টারের মাঝে হলে, প্রতি কোয়ার্টারের মাঝে হলে ধর ওখানে ধর প্রতি কোয়ার্টারের মাঝে, মাঝে তুললি মানে প্রথম টাকা তুললি কবে 15ই ফেব্রুয়ারি, তাই তো। প্রতিটা কোয়ার্টার, এই যে একটা কোয়ার্টার, এই কোয়ার্টারের মাঝখানে, মাঝখানে মানে কত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মাঝখানে মানে কত 15ই ফেব্রুয়ারি টাকা তুল, তাহলে হাতে ক মাস পড়ে আছে, 12 মাস থেকে 1.5 মাস বাদ দিয়ে দে, 10.5 মাস, তাই তো। লাস্ট টাকা তুলবি কবে স্যার, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 15ই নভেম্বর, আর পড়ে যাবে 15 মাস, সরি 15 দিন, কত বল, আরে কি বললাম, 1.5 মাস বাকি আছে, 1.5 মাস, আর 1.5 মাস বাকি আছে, 1.5 মাস, 1.5/2 মানে 12কে 2 দিয়ে ভাগ করলে 6, এটা 6। আর প্রতি কোয়ার্টার শেষে তুললে, ফার্স্ট টাকা তুললে 31শে মার্চ, তাহলে হাতে পড়ে গেলো কত 9 মাস, আর ওখানে 0/2, 4.5। এটা 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 টুকে নে, টুকে নে, বারবার করে, আগেও টোকা আছে আমি জানি না, টোকা আছে কিনা, টুকে নে, কারণ এটা তো এমসিকিউ তে কাজে দেবে, এটা এমসিকিউ তে মারাত্মক কাজ দেবে, এটা মারাত্মক কাজ দেবে। আদি 6.5, 6, 5.5, 6.5, 6, 5.5, কোয়ার্টার, 7.5, 6 আর 4.5, 7.5, 6 আর 5.5, সরি ভুল, 4.5, 4.5, 4.5 হয়ে গেল, তাহলে বুঝতে পারি তো। এবার দেখ কোশ্চেনটা পর, আর কোনো ডাউটই লাগবে না। ব্যবসা থেকে টাকা তুলে থেকে বি উইথড্র করেছে 10,000 টাকা এট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার, প্রতি কোয়ার্টারের শুরুতে তুলেছে, তার মানে কি হবে, বছরে কটা কোয়ার্টার, 4টে কোয়ার্টার, মানে 40,000 টাকা, একই না। আচ্ছা, প্রতি কোয়ার্টার, আচ্ছা তারপর কি বলছে, পার্সেন্টেজ বলেন, পার্সেন্টেজ মানে কি হয়, ওই R/100 করবো, পার্সেন্টেজ R/100 লিখবি ইন্টু, আর প্রতি কোয়ার্টার শুরুতে হলে এই মতো কি লিখলি বল, 7.5 5 বলছে। এটা করে ইন্টারেস্ট কত বেরিয়েছে জানো, বলছে ইন্টারেস্ট অন ড্রয়িংস তোমার 2,000 টাকা বেরিয়েছে,
তাহলে কি হবে দেখ, দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। এবার এখানে পয়েন্টটাকে সরালে নিচে কি হচ্ছে, এখানে 1/10 হচ্ছে, তাহলে একটা শূন্য কেটে গেল, ঠিক আছে। তো তাহলে কি হচ্ছে ব্যাপারটা দেখ, এখানে কি পরের লাইনে যদি করি 40 ইন্টু 7.5/12 ইন্টু আর ইকুয়াল টু 2000, ছোট করলাম, তাহলে আর কত হবে, আর আর বের করতে হবে 2000, এটা পয়েন্ট উঠে গেছে, সরি, 2000 ইন্টু 12, ঠিক আছে তো, ডিভাইড বাই 40 ইন্টু 75, কি করে করলাম বুঝতে পেরেছিস নাকি? না, এটা তো ছোটবেলায় অ্যালজেব্রা শিখেছিলি তো। কি করলাম, নর্মালি দেখ না, আমি আর এর মান বের করছি, আটটাকে এই দিক লিখে এইটাকে ধরে ওই দিক পাঠিয়ে দিতাম, তার মানে উপরে যে থাকবে সে নিচে চলে গেল, নিচে যে থাকবে বজ্র গ্রহণ করতাম না ছোটবেলায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে দেখ কত হচ্ছে, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, 4কে 12 দিয়ে কাটলে 3 হয়। ক্যালকুলেটর আমার হাতে নেই, আছে ক্যালকুলেটর, ক্যালকুলেটর ইউজ করবো না, হলো 3। এবার 3কে 75 দিয়ে কাটলে কত হয়, 3 25 75 হয় 25, আর 25কে 200 কাটতে পারবি একবারে, 8 হয়, 8 25 200 হয়, 8 25 200 হয়, তাহলে 8, তাহলে কত হলো 8%, অ্যান্সার 8%। তাহলে অঙ্কটা কিন্তু কঠিন লাগে, এটা কঠিন অঙ্ক না, অঙ্কটা কঠিন লাগে, তা ধরে ধরে করে নিলাম, এইভাবে তোকে করে নিতে হবে, এইভাবে তোকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তুই পরীক্ষার হলে তুই এইভাবে করবি, একটু তো করবি, একটু তো করে আবার মুছে দিবি, বুঝে গেল 8% অ্যান্সারটা নাকি বুঝিস? এই অঙ্কটা কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট লেগেছে, এই অঙ্কটা পার্টিকুলার আমার কাছে, এই অঙ্কটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট লেগেছে, অঙ্কটার মধ্যে স্টার মারলো, আমার কাছে ইম্পর্টেন্ট অঙ্ক, আমার মনে হচ্ছে এই অঙ্কটা পরীক্ষায় দিতে পারে, আমার কাছে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট লেগেছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট লেগেছে, এই দুটো অঙ্ক আমাদের খুব ইম্পর্টেন্ট লেগেছে, কারণ আমার মনে হচ্ছে এই দুটো অঙ্কের মধ্যে একটা দিতে, মানে এটা তো দেওয়ার চান্স বেশি, আমার মনে হচ্ছে এটা দেওয়ার চান্স বেশি, সবচেয়ে বেশি চান্স এই অঙ্কটা। তারপর কি বলছে, ড্যাশ ইজ ট্রান্সফার টু ডেবিট অফ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড, ঠিক আছে তো। আমি একটা কোশ্চেন তৈরি করেছি, মানে ধর প্রতিটা চ্যাপ্টার তো তিনটে চ্যাপ্টার আমি বেশ কিছু এমসিকিউ তৈরি করেছি, 300 এমসিকিউ তৈরি করেছি, ওখান থেকে মানে ওই এমসিকিউ গুলো করলে 20টা কোশ্চেন আসবে ওখান থেকে, 40 মতো 20টা আসবে, বেশি কোশ্চেন না, প্রতি চ্যাপ্টার থেকে হয়তো 20-25টা করে কোশ্চেন আছে, 20টা কোশ্চেন আসবে, কিন্তু ওইগুলো পরে, ওইগুলো তো এখন না, ওটা কবে দেবো জানিস, ওইটা দেবো একদম ঠিক পরীক্ষা কবে, কবে পরে, অ্যাকাউন্টেন্সি পরীক্ষা কবে, অ্যাকাউন্টিং যেই দিন পরীক্ষা ঠিক তার আগের দিন দেবো, তার আগের দিন দেবো, তার আগে দেবোই না, ওটা তার আগে বেরই করবো না, পরীক্ষার আগের দিন ওই কোশ্চেনটা লিখে করবো, দেবো না, আমি জানি ওই 20টা কোশ্চেন ওখান থেকে দেবে, কিন্তু এইগুলো আমি করে ফেলি, এর মধ্যেই কোশ্চেন গুলো আছে, ওটা পরীক্ষার আগের দিন ফেলবে, তার আগে না। না না, আচ্ছা দেখ, এইগুলো আগে দিয়ে দিলে ট্রান্সফার হতে পারে, এই জন্য আগে দেওয়া যাবে না। 6 নম্বর কোশ্চেনটা দেখ কি বলছে, 6 নম্বর কোশ্চেনে কি বলছে, ড্যাশ ইজ ট্রান্সফার টু দ্য ডেবিট অফ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড, তো সোজা কোশ্চেন বলছে, বলো ড্যাশ ইজ ট্রান্সফার টু দ্য ডেবিট অফ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড। তো ভালো করে বুঝবি কিন্তু, কোশ্চেনটা পড়বি, বলছে এই চিত্রের মধ্যে কোনটা ট্রান্সফার করি, ঠিক আছে, টু দ্য ডেবিট অফ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট দিকে ট্রান্সফার আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড, তোকে একটু বোঝাই ব্যাপারটা, মনে করি তোরা জানিস না বুঝিস না, তো আমি একটু বোঝাই ব্যাপারটা, দেখ শোন, শিখেছিলাম না পার্টনারদের ক্যাপিটাল মেনটেন করার জন্য করার মেথড হয়, দুটো মেথড হয়, একটা ক্লিক একটা ফ্লাকচুয়েটিং, আমি এমন ভাবে করাচ্ছি একটার সঙ্গে 3-4টি এমসিকিউ রেডি হয়ে যাবে। ফিক্সড দুটো অ্যাকাউন্ট খুলতে হয়, একটা ক্যাপিটাল একটা কারেন্ট, ক্যাপিটালের ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয়, আর কারেন্টের ব্যালেন্স ডেবিট হতে পারে, আবার ক্রেডিট। ফ্লাকচুয়েটিং এ একটাই অ্যাকাউন্ট খুলতে হয়, এর মধ্যে কতগুলো এমসিকিউ করে দিল তুই জানিস না, কতগুলো এমসিকিউ তুই বুঝতেই পারিনি, এর মধ্যে কতগুলো এমসিকিউ, 4-5টা এমসিকিউ অলরেডি হয়ে গেছে, ক্যাপিটালের ব্যালেন্স ডেবিট হতে পারে, আবার ক্রেডিট হতে পারে, ঠিক আছে। ক্যাপিটাল অ্যাকাউন্টে ফিক্সড মেথডে ক্যাপিটাল অ্যাকাউন্টে কি আসে, শুধু ক্যাপিটালই আসে, শুধু ক্যাপিটাল আসতে পারে, ধর ক্যাপিটাল আসতে পারে, আর যদি কোনো ফার্দার ইন্ট্রোডিউস হয় সেটা আসে, আর বাকি সব কারেন্ট অ্যাকাউন্ট আসে, বাকি সব কারেন্ট অ্যাকাউন্ট আসে। আর ফ্লাকচুয়েটিং এ এখানে সব আসে। ওরা কি বলতে চেয়েছে, বলছে ইন্টারেস্ট অন পার্টনার ডয়েস, এটাকে আমি তোকে বলছি, সুন্দর করে বোঝাচ্ছে ব্যাপারটা, বুঝবি, হ্যাঁ। এখানে বলছে কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা ডেবিট সাইড,
এটা কি পার্টনারদের নাম লিখলাম, পার্টনার ঘর করলাম, এইদিকে কি আছে স্যার কারেন্ট অ্যাকাউন্টে, ভালো করে শুনুন, এইদিকে আছে বাই আইওসি ইন্টারন্যাশনাল ক্যাপিটাল, স্যার কি আর কি আসে বাই স্যালারি কমিশন বোনাস, আর কি আছে স্যার আর কি আসে আবার প্রফিট শেয়ার অফ প্রফিট। কারেন্ট অ্যাকাউন্টে কি কি আসে নাম লিখে দিলাম দেখ, তুই নিজেই আনসার বলতে পারবি। আর এখানে কি আসে টু ড্রয়িংস আর টু আইওডি ইনভেস্টমেন্ট। এবার কোশ্চেন কি পড়েছে অ্যান্সার বেরিয়ে গেছে, অ্যান্সার বেরিয়ে গেছে। বলছি ইন্টারন্যাশনাল পার্টনার ড্রয়িংস, বলছে কারেন্ট অ্যাকাউন্টের ফিক্সড মেথডে, আরে কারেন্ট তো ফিক্সড মেথডেই হয়। তো ডেবিট দিকে কোনটা আসবে, এতগুলো করলাম, তাহলে ডেবিট দিকে কি আইটেম লেখা ছিল বল স্যার ড্রয়িংস আর ইন্টারন্যাশনাল ড্রয়িংস, বল এখানে কি আছে, এখানে স্যার ইন্টারন্যাশনাল পার্টনার বিল এটা কিছু করতেই হলো না, দেখ ওখানে অ্যান্সার ফটাফট করে লিখে দিতে পারলাম, তাহলে কি তোর জানা খুব জরুরি ছিল, এটা জানা খুব জরুরি ছিল। আর স্যার এখানে ক্যাপিটালে কি আসে, কি কি আছে জানিস, এখানে আসে বাই ব্যালেন্স মানে ওপেনিং ব্যালেন্স, আবার যদি ওরা ফার্দার ক্যাপিটাল নিয়ে আসে বাই ব্যাক, আর কি আসে স্যার বাই আইওসি, আর কি আসে স্যার বাই স্যালারি, আর কি আসে বল বল বল, আর কি আসে শেয়ার অফ প্রফিট। ডেবিট দিকে কি আসে টু ড্রয়িংস, আর কি আসে টু আইওন, এটাকে বলে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ডেবিট ক্রেডিট সুন্দর করে দিলাম, আর কোন দরকারই নেই, কোশ্চেনই থাকবে না এখানে। ম্যাচ বল ড্রয়িংস এগেনস্ট প্রফিট, আচ্ছা দেখ কত, দেখি আমি যদি চাই কত সুন্দর জিনিসগুলো ধরে ধরে পড়াতে পারবো। ড্রয়িংস দু রকমের হয়, ড্রয়িংস না দু রকমের হয়, আমি বলছি ড্রয়িংস দু রকমের হয়, ড্রয়িংস দু রকমের, আগেও পড়েছি ক্লাসে। একটা হয় আউট অফ প্রফিট, একটা হয় আউট অফ প্রফিট, আর একটা হয় আউট অফ ক্যাপিটাল। একটা হয় আউট অফ প্রফিট, আর একটা হয় আউট অফ ক্যাপিটাল। কি বললাম ড্রয়িংস দু রকমের, একটা হয় আউট অফ প্রফিট, আর একটা আউট অফ ক্যাপিটাল। তাহলে যদি আউট অফ প্রফিট হয়, এখান থেকে কি বেরোয় জানিস, এখান থেকে বেরোয় আইওডি, এখান থেকে আইওডি, আর আউট অফ ক্যাপিটাল থেকে আমরা করি আইওসি। দেখ কি বলে দিলাম, এবার তুই কোশ্চেন করা এমনি আনসার বেরিয়ে গেছে। ড্রয়িংস এগেনস্ট প্রফিট মানে এই আউট অফ প্রফিট, আউট অফ প্রফিট থেকে কি বের করি আপনি বললাম, আউট অফ প্রফিট থেকে ইন্টারেস্টেড ড্রয়িংস, ইন্টারেস্টেড ড্রয়িংস। আচ্ছা আচ্ছা আর একটু লিখে দিই, আর একটু লিখে দিলে কি বলতে চাইছে, তো ড্রয়িংস যদি আউট অফ প্রফিট হয় সেটা এটা কোথায় বসে, এটা কোথায় বসে, এটা ভালো করে শুন। আউট অফ প্রফিট যদি হয় না, এটা তো কারেন্ট অ্যাকাউন্টে বসে, কারেন্ট অ্যাকাউন্ট বসে, আর আউট অফ ক্যাপিটাল হলে ক্যাপিটাল অ্যাকাউন্ট আসে। দেখতে এরকম কিছু অপশন লেখা আছে, ড্রয়িংস এগেনস্ট প্রফিট মানে আউট অফ প্রফিট। ড্রয়িংস আউট অফ প্রফিট কোথায় আসবে বললাম, ড্রয়িংস আউট অফ প্রফিট কোথায় আসবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা তারপর আর দেখি, ইন্ট্রোডাকশন অফ ক্যাপিটাল, ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছে, ক্যাপিটাল ইন্ট্রোডিউস করলে ক্যাপিটাল বাড়বে। সিটটা 2 হচ্ছে, সিটটা 2 হচ্ছে, এটা তো বুঝতে পেরেছিস। বলছি ইন্ট্রোডাকশন অফ ক্যাপিটাল মানে ব্যবসার যে নতুন পার্টনার, ওদের নতুন পার্টনার কোনো পার্টনার আগে যা ক্যাপিটাল ছিল আরো কি ক্যাপিটাল নিয়ে তার ক্যাপিটাল বাড়বে। স্যার কোথায় লেখা আছে এরকম দেখ, এই দেখ এই ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল কমছে এইদিকে আর বাড়ছে এইদিকে, নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে এইদিকে। তাহলে কি হচ্ছে ক্যাপিটাল নিয়ে আসলে বাড়ছে তো, ক্যাপিটাল বাড়ছে তো, তাহলে এটা হচ্ছে কি সিটটা হচ্ছে 2 হয়ে গেল। ড্রয়িংস এগেনস্ট ক্যাপিটাল, ঠিক আছে, ড্রয়িংস করছিস ক্যাপিটাল এগেনস্ট, অনেকে ব্যবসায় ধর ব্যবসায় যে মালিক টাকা ইনভেস্ট করলো না, ও যত টাকা ইনভেস্ট করলো ক্যাপিটালের টাকাটা তোলে, কেউ প্রফিটের টাকা তোলে, কেউ ক্যাপিটালের টাকা তোলে, ঠিক আছে। ক্যাপিটালের টাকা তুললে তাকে বলে আউট অফ ক্যাপিটাল। তো ক্যাপিটালের টাকা তুললে কি হয় জানিস তো, কি লেখা আছে ক্যাপিটাল টাকাটা তুললে, তাকে বলে ডেবিটেড টু পার্টনার্স ক্যাপিটাল। ক্যাপিটাল টাকা তুললে সেটা ডেবিট করতে হয় পার্টনার্স ক্যাপিটাল। এই যে কোথায় লিখেছিলাম এখানে আউট অফ ক্যাপিটাল, ঠিক আছে, আউট অফ ক্যাপিটাল, আউট অফ ক্যাপিটাল ক্যাপিটাল অ্যাকাউন্টে আসলে লিখেছি না, তাহলে কি হবে এটা, এই যে আউট অফ ক্যাপিটাল মানে ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে বসাতে হবে, ঠিক আছে, এটা কি হয় ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে, বুঝতে পারলি, ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে বসে আউট অফ ক্যাপিটাল। এই দেখ না এখানে কি লিখেছিলাম, এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখেছি না, এখানে টু ড্রয়িংস লিখেছি, এখানে এখানে দেখ এই মেথডে, এটা ক্যাপিটাল অ্যাকাউন্টের মেথডে, এখানে টু ড্রয়িংস,
একটা তোর ক্যাপিটাল টাকাও তুলতে পারি, আবার পকেটের টাকাও তুলতে পারি, ঠিক আছে? তাহলে এখানে বলতে ড্রয়িংস এগেনস্ট ক্যাপিটাল। তুমি যদি ক্যাপিটালের টাকা তোলো তাহলে কি করতে হবে? পার্টনার ক্যাপিটাল ডেবিটে বসে, ক্যাপিটাল টাকা তুললে পার্টনার ক্যাপিটাল ডেবিটে বসাতে হবে। তাহলে কি হলো? বিটটা 1, বিটটা হচ্ছে 1 লাস্ট। ড্রয়িংস এগেনস্ট প্রফিট। আর যদি তুমি প্রফিটের টাকা তোলো, প্রফিটের টাকা তুললে কি করতে হবে? বলছে প্রফিটের টাকা তুললে ডেবিটেড টু ড্রয়িংস, ড্রয়িংসকে ডেবিট করবো, ড্রয়িংস অ্যাকাউন্টকে ডেবিট করবো। তাহলে এটা হবে 3, এটা হবে আনসার 3, 1, 2, 3, 1, 2। ঠিক আছে? এটা হলো অ্যান্সার। তাহলে 7 এর অ্যান্সারটা কি হচ্ছে? 7 এর অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে বল? 3, 1, 3, 1, 2 মানে কোনটা? এই যে ডিটা হচ্ছে ডি, 8এরটা। বলছে অ্যাসারশন কি বলেছে? ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট, দেখ কি বলছে, ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ দ্য পার্টনার্স উইল অলওয়েজ শো ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে? ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স অলওয়েজ শো ক্রেডিট ব্যালেন্স ইভেন ইফ দ্য ফার্ম সাস্টেইন লস ইয়ার আফটার ইয়ার। হ্যাঁ ঠিক তো, বলছে ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট দ্য পার্টনার, এই মাত্র দেখালাম না তোকে পার্টনারদের ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কি হয়। ফিক্সড ক্যাপিটাল ব্যালেন্স কি হয়? অলওয়েজ ক্রেডিট হয়, ক্রেডিট হয়। তো বলছে এখানে ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ দ্য পার্টনার্স উইল অলওয়েজ শো ক্রেডিট ব্যালেন্স ইভেন ইফ দ্য ফার্ম সাস্টেইন লস ইয়ার আফটার ইয়ার। বছরের পর বছর ধরে ফার্ম যদি লস করে তাহলেও কিন্তু এটা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসারশন বলেছে। তাহলে অ্যাসারশনটা কি দিয়েছে? তাহলে ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? অবশ্যই ঠিক দিয়েছে, ঠিক আছে? রিজন কি বলছে? পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট আর মেনটেন আন্ডার দ্য ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। দেখ কারেন্ট অ্যাকাউন্ট কোথায় খুলিস? দেখ এইমাত্র করলাম, কারেন্ট অ্যাকাউন্ট কোথায় খুলি? কারেন্ট অ্যাকাউন্ট ফ্লাকচুয়েটিং খুলি না ফিক্সডে খুলি? লেখা আছে এই যে ফিক্সডে কারেন্ট অ্যাকাউন্ট ফ্লাকচুয়েটিং খুলে না। তার মধ্যে রিজন তো ভুল দিয়ে দিয়েছে। তার মানে কি হবে? অ্যাসারশন ঠিক, রিজন কোথায়? অ্যাসারশন ঠিক, রিজন ভুল। সি হবে আনসার, ডিটা। Ajit and Bijit are partners sharing profit and loss in the ratio 3:2 with a capital of 5 lakhs and 4 lakhs. Ajit and Bijit gave loan to the farm 1 lakh আর 80,000. You are required to answer the following question. Loss before charging interest on partners loan. Loss, ওরা বলেছে লস বিফোর চার্জিং মানে ইন্টারেস্ট অন লোন চার্জ করার আগে 8,000 টাকা লস দিল। বলে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন বিজিত, বিজিতের ইন্টারেস্ট কত হবে বল? এই কোশ্চেনটা বুঝতে পেরেছিস কিছু? এই কোশ্চেনটা কি বুঝতে পেরেছিস? এই দেখ কোশ্চেনটা কি বুঝতে পেরেছিস? এ তো মুখোমুখি, আমি তো কোশ্চেনে দেখ কোশ্চেনে ঘাবড়ানোর কোনো কোশ্চেন কিছু নেই, একদম কোন অ্যান্সার হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে অ্যান্সার। বলছে অজিত আর বিজিত দুই বন্ধু মিলে ব্যবসা করছে, তার রেশিও ছিল 3:2। অজিতের ক্যাপিটাল 5 লাখ, বিজিতের ক্যাপিটাল 4 লাখ। ঠিক আছে, বেকার দিয়েছে প্রথম 2 লাইন বেকার দিয়েছে, কোনো কাজের জিনিসই নেই। তাও বলবো কাজেরই জিনিস দেয়। বলছে অজিত আর বিজিত ব্যবসার টাকার দরকার, অজিত ব্যবসাকে লোন দিয়েছে 1 লাখ, বিজিত ব্যবসাকে লোন দিয়েছে 80। ওরা বলছে ইউ আর রিকোয়ার্ড টু অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। লস বিফোর চার্জিং ইন্টারেস্ট অন পার্টনার্স লোন। বলে দিয়েছে পার্টনারদের ইন্টারেস্ট দেওয়ার আগে লস ছিল কত? 8,000। তুমি বলো ইন্টারেস্ট অন বিজিত লোন কত হবে? বিজিত থেকে যে লোন নিয়েছে ওকে ইন্টারেস্ট দেবো, বিজিতকে কত টাকা ইন্টারেস্ট, এটা জানা। আরে এ তোকে এই কোশ্চেন তো ঘাবড়ানোর কোশ্চেন করে দিয়েছে। আমি বলি স্যার 4,800 হবে, কারণ আমরা কি শিখেছিলাম লোনের ওপর কত পার্সেন্ট ইন্টারেস্ট হয়? 6% হয় না? তা লোন বিজিতের লোন কত ছিল স্যার? 80,000 টাকা। তা 80,000 6% করে 4,800। বেকার কোশ্চেন দিয়েছে। মানে ওই যে বললাম দেখি কে ভাবে কি হবে কি হবে কি হবে, কিছুই নেই অঙ্কর মধ্যে। 4,800 হবে স্যার, কিছু নেই অঙ্কর মধ্যে, জাস্ট কনসেপ্ট আছে আর কিছু নেই। 10 ওই আগের অঙ্কটাই, বিজিত ইন্টারেস্ট অন লোন। আচ্ছা বিজিত ব্যবসাকে লোন দিয়েছে, তাই তো? ব্যবসা বিজিতকে ইন্টারেস্ট দেবে, তা বিজিত যে ইন্টারেস্ট পাবে সেকেন্ড কোশ্চেনটা ছিল, সেকেন্ড কোশ্চেন ছিল ওই যে কোনো পার্টনার যদি ব্যবসাকে লোন দেয়, সে লোনের উপর ইন্টারেস্ট হলে কোন অ্যাকাউন্টটাকে ক্রেডিট করতাম? মনে পড়ে লোন অ্যাকাউন্টকে ক্রেডিট করেছিলাম, মনে পড়ছে? তাহলে এখানে কি হবে? বিজিত ইন্টারেস্ট অন লোন। কি করবো বল? ও স্যার অ্যান্সার তো হয়ে গেল, ডিটটা মনে পড়ছে? সেম কোশ্চেন দিয়েছি, কিন্তু ওই যে বললাম
স্টুডেন্ট যদি ঘাবড়ে যায় তাকে কিছু আনসার করতে পারবে না, এগুলো বুঝতে হবে। এটা কেন দিয়েছেন ইচ্ছা করে, এটা ইচ্ছা করে কেন দিয়েছে, অনেকে ভুল করে এই ইন্টারন্যাশনাল লোনটা বিজিত ক্যাপিটাল করে দেয়, ভুল করে বিজিত ক্যাপিটালে কে করবে না, লোন হলে কখনো ক্যাপিটালে যায় না, লোন লোনেই যাবে, লোন লোনে যাবে, মনে রাখতে হবে। 10টা কোশ্চেন গেল পার্টনারশিপ থেকে, পার্টনারশিপ মানে পিএল অ্যাপ্রো থেকে, ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ মানে পিএল অ্যাপ্রো ছিল, পিএল অ্যাপ্রো থেকে 10টা কোশ্চেন গেল। এবার দেখ ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট মেথড। আচ্ছা দেখ সুন্দর করে শুনবি, আমরা শিখিয়েছিলাম তো ক্যাপিটালাইজেশন, আমরা বলেছিলাম গুডউইলের 4টে মেথড, 5টা মেথড বলেছিলাম। এভারেজ প্রফিট মেথড, এভারেজ প্রফিট দুটো ভাগ ছিল, একটা সুপার বল সিম্পল এভারেজ আর ওয়েটেড এভারেজ। একটা ছিল এভারেজ প্রফিট মেথড, একটা ছিল সুপার প্রফিট মেথড, আর একটা ছিল ক্যাপিটালাইজেশন মেথড। এই 3টে মেথড শিখিয়েছিলাম বেসিক্যালি। তো বলছি ক্যাপিটালাইজেশন এভারেজ প্রফিট মেথড ইজ আ মেথড অফ ডেপ্রিসিয়েশন, মেথড অফ অ্যামোর্টাইজেশন, মেথড অফ ভ্যালুয়েশন অফ গুড। আর কোশ্চেন কোনো দরকারই নেই, বলছে ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট, এটা কিসের মেথড? এটা কি ডেপ্রিসিয়েশনের কোনো মেথড? এটা কি অ্যামোর্টাইজেশনের মেথড? নাকি এটা গুডউইলের মেথড? এটা গুডউইলের মেথড, হয়ে গেল অ্যান্সার। এ তো বেকার দেখ, তো ইজি কোশ্চেন কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, মানে এই এমসিকিউর মধ্যে এমন কিচ্ছু নেই, ইজি কোশ্চেন। গুডউইল ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, গুডউইল অবশ্যই একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এন্ড নট আ ফিকটিসিয়াস অ্যাসেটস। বলছে গুডউইল হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, কিন্তু গুডউইল ফিকটিসিয়াস অ্যাসেট নয়। কেন? কারণ গুডউইল কেন ফিকটিসিয়াস অ্যাসেট নয়? গুডউইল হ্যাজ আ ভ্যালু, গুডউইল ক্যান বি সোল্ড, গুডউইল ক্যান বি রিয়ালাইজড। তাই তো? তাহলে এর অ্যান্সারটা কি হবে বল? অল অফ দিস। সবকটা কারণ ঠিক দিয়েছি, সবকটা কারণ ঠিক। এখানে গুডউইলের ভ্যালু আছে, বল গুডউইলের ভ্যালু বের হতো না? হ্যাঁ স্যার বেরোতো। গুডউইল বেচা যায়, গুডউইল কিন্তু বেচা যায়। আচ্ছা তারপর স্যার গুডউইল কি করে বেচবো? ওই ধর আজকে ধর আমার একটা বড় একটা মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানের ভ্যালু ধর আজকে ধর 50 লাখ টাকা, আমি কাউকে বিক্রি করে দেবো 7 লাখ টাকা, তাহলে অতিরিক্ত 10 লাখ টাকা বেচে দিলাম, এটা গুডউইল। গুডউইল বেচা যায়, আর গুডউইলের টাকা রিয়ালাইজও করা যায়। তাহলে সব করে কারেক্ট আছে অল অফ দিস। এবার অঙ্ক 13 নম্বর অঙ্ক দিই, দেখ শোন। ট্যানজিবল অ্যাসেটস এন্ড আউটসাইড লাইবিলিটিস। ট্যানজিবল অ্যাসেটস, হোয়াট ইজ ট্যানজিবল অ্যাসেটস? যে অ্যাসেট কাজ করা যায়, 15 লাখ টাকা। আউটসাইড লাইবিলিটিস জানিস 3 লাখ টাকা। জানিস এই 15 লাখ থেকে 3 লাখ বাদ দিলে কত হয় বলতে পারবি? 12 লাখ টাকা। এটাকে কি বলে? সিই বলে, জানিস তো? সিই, হোয়াট ইজ সিই? ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড। বলছে কি, বলছে কি অ্যাভারেজ প্রফিট অফ দ্য ফার্ম 3 লাখ টাকা, ফার্মের প্রফিট বল 3 লাখ টাকা, নর্মাল রেট অফ রিটার্ন 20%, দ্য ভ্যালু অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। তাহলে ক্যাপিটাল সুপার প্রফিট বের করার ফর্মুলা কি? সুপার প্রফিট বাই কি ছিল? সুপার প্রফিট বাই নর্মাল রিটার্ন বাই 20%, মানে বাই 20 ইনটু 1। তাহলে তো সুপার প্রফিট বের করলে তো হবে। দেখ না 20 কে 100 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 হচ্ছে। তা সুপার প্রফিটের সময় 5 গুণ করে অঙ্ক শেষ। স্যার সুপার প্রফিট কি করে বের করতে হয়? কতবার শেখাবো বল? বল কতবার শেখাবো সুপার প্রফিট বের করার ফর্মুলা? ফর্মুলা কি ছিল? এভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। বল এভারেজ প্রফিট কত বলেছে অঙ্কে? স্যার 3 লাখ টাকা দিয়ে দিয়েছি। নর্মাল প্রফিট কত বলেছে স্যার অঙ্কে? নর্মাল প্রফিট, দেখ নর্মাল প্রফিট কার উপর হয়? এই দেখ এই দেখ এই দেখ, নর্মাল প্রফিট ক্যাপিটাল এমপ্লয়েড এর উপর হয়। কার উপর হয়? ক্যাপিটাল এমপ্লয়েড। 12 লাখ টাকা, তার উপর 20%, 12 লাখ 20%, 2,40,000, 2,40,000। তাহলে অ্যান্সার কত হলো? 60,000 সুপার প্রফিট। তাহলে এখানে 60,000 ইন্টু 5 3 লাখ। কত লিখবো? 60,000 ইন্টু 5 3 লাখ। তাহলে 60,000 ইন্টু 5 3 লাখ। তো 12 লাখের উপর 12 লাখের উপর 20%, 12 লাখের উপর 20% করে 2,40,000 হচ্ছে। ঠিক আছে? 60,000 ইন্টু 5 কত? অ্যান্সার কি দেন? বুঝতে পারলি তো? আমি অত লিখে করলাম না, এগুলো আগে বহু অঙ্ক করেছি না, লিখে করলাম, জাস্ট একটু বুঝিয়ে দিলাম। কিছু নেই অঙ্কের মধ্যে, কিছু না। 3 লাখ টাকা বলছে। 14 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর টু? এর মধ্যে কোন স্টেটমেন্টটা সঠিক? কোন স্টেটমেন্টটা সঠিক এর মধ্যে? দেখি বলছে, বলছে অ্যাভারেজ প্রফিট মেথড টেকেন ইনটু কনসিডারেশন ফিউচার মেইনটেনেবল প্রফিট। আচ্ছা এটা সত্যই আছে। অ্যাভারেজ প্রফিট মেথডে তুই যখন গুডউইল বের করিস, ওখানে ইনটু কনসিডারেশন যখন নিস দ্য ফিউচার মেইনটেনেবল প্রফিট, মানে আমরা যখন অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইল বের করি না, তখন অ্যাভারেজ প্রফিট বলতে কোন প্রফিটটাকে বোঝায়? ওই ফিউচার মেইনটেনেবল প্রফিট। অ্যাভারেজ প্রফিটেরই আর কোনো ফিউচার মেইন। আমরা যখন অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইল বের করতাম, ফর্মুলা কি ছিল? অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার অফ মান্থস। এখানে অ্যাভারেজ প্রফিট বলতে কোন প্রফিট? ফিউচার মেইনটেনেবল প্রফিট। 2 নম্বর বলেছে কি ক্যাপাবিলিটি অ্যান্ড কম্পিটেন্স অফ ম্যানেজমেন্ট এফেক্ট দ্য গুডউইল অফ দ্য ফার্ম। ঠিক আছে? ফার্মের গুডউইল কিসের উপর এফেক্ট করে? তোমার ক্যাপাবিলিটির উপর, আর তোমার ম্যানেজমেন্ট কতটা ক্যাপাবেল আর ম্যানেজমেন্ট কতটা কম্পিটেন্স যোগ্য তার উপর ডিপেন্ড করে। গুডউইল ইজ আ ফিকটিসিয়াস অ্যাসেট, তুই বল না এটা ঠিক?
গুডউইল ফিক্টিশিয়াস না স্যার এটা ভুল দিয়েছে। তারপর সেলফ জেনারেট গুডউইল মেবি শোন, আমরা বই মানে ব্যালেন্স শিটে কোন গুডউইল দেখায়, পারচেজ গুডউইল, সেলফ দেখায় না, তাহলে এটাও ভুল। তাহলে 3 আর 4 ভুল দিই, তাহলে 1 আর 2 ঠিক। সির আনসার কোনটা অ্যাসারশন আর রিজনিং। গুডউইল ইজ অ্যান ইনট্যাঞ্জিবল অ্যাসেটস বাট নট আ ফিক্টিশিয়াস অ্যাসেট, স্যার ঠিক দিয়েছে পুরো। রিজন, গুডউইল ডাজ নট হ্যাভ ফিজিক্যাল এক্সিস্টেন্স, ঠিক আছে, ফিক্টিশিয়াস অ্যাসেটস আর নট রিয়ালাইজেবল, whereas goodwill can be purchased or sold। তাহলে দেখ ভালো করে দেখ, গুডউইলকে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস বলা হয়। গুডউইলকে কি অ্যাসেট বলা হয়? গুডউইল কি ধরনের অ্যাসেট? ইনট্যাঞ্জিবল অ্যাসেটস বাট নট আ ফিক্টিশিয়াস অ্যাসেটস। কেন? কারণটা কি দিয়েছে? গুডউইল ডাজ নট হ্যাভ ফিজিক্যাল, গুডউইলের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, তুই গুডউইলকে টাচ করতে পারবি না, তুই কি বলবো দেখতে পারবি না, এটাকে বলে ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, ঠিক আছে। ফিক্টিশিয়াস অ্যাসেটস আর নট রিয়ালাইজেবল, তার মানে এখানে যে অ্যাসারশন বলে, অ্যাসারশনের এইটুকু পরে আমি ডিজাইনটা বুঝতে পারলাম, ঠিক হয়ে গেছে, এটা ঠিকই লাগে। ফিক্টিশিয়াস অ্যাসেটস আর নট রিয়ালাইজেবল whereas goodwill purchase or sold। হ্যাঁ, ফিক্টিশিয়াস অ্যাসেটস কে রিয়ালাইজ করা যায়, ঠিক আছে, এটা রিয়ালাইজ হয় না, কিন্তু গুডউইল কে কেনা বেচা যায়, গুডউইল কেনা বেচা যায়। তার মানে এখানে তুই পড়ে বোঝার চেষ্টা করলে স্যার ঠিক আছে, পুরো ঠিক, কোনো ভুল নেই এখানে, কোনো ভুল নেই। তার মানে এই যে বলছে গুডউইল কে কেন ফিক্টিশিয়াস অ্যাসেট বলা হয়, তার পেছনে কারণ দিয়েছে, তাহলে কারণটা ঠিক লাগেছে আমার কাছে, বি হবে, বি, কোনটা হবে বি। 16 নম্বরটা, ক্যাপিটালাইজেশন অফ রিজার্ভ এন্ড প্রফিট ইজ কল্ড, এটা তো সোজা বুঝছে, ইস্যু অফ ওনারশিপ, এটা তো তোর এটা 15টা, এই 15টা পার্টনারশিপ এখানে শেষ, এখানে পার্টনারশিপ শেষ হয়, পার্টনারশিপ 15 নম্বর এখানে শেষ। তাহলে তোর পরীক্ষায় 10টা দেবে পিএল অ্যাপ্রো থেকে আর 5টা দেবে গুডউইল থেকে, 10 আর 5 15 হয়ে গেল। এবার চলে আসবে শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার। শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার, শেয়ার অ্যান্ড ডিবেঞ্চারে 10 নাম্বার আছে, ঠিক আছে, 10 নাম্বার শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার, এখানে শেয়ারের কোশ্চেন বলছে, দেখ মা এখানে দেখ, এই দিন তোকে বাংলা জানতে সে বলতে পারি, বাংলাটা অতীব জঘন্য বাংলা। ক্যাপিটালাইজেশন মানে মূলধনায়ন, ঠিক আছে, মূলধনায়ন কার? এই যে ক্যাপিটালাইজেশন অফ রিজার্ভ এন্ড প্রফিট, প্রফিট আর রিজার্ভে যে ক্যাপিটালাইজেশন করা হয়, এটা কখন করা হয় জানিস তো? বোনাস শেয়ার, এটা কারেক্ট অ্যান্সার, বোনাস শেয়ার। মনে রাখতে পারবি তো? এই পয়েন্টটা মনে রাখবি, এই পয়েন্টটা না হয়তো খুব একটা পেয়েছিস কিনা জানি না আমরা আগে, বাট এই পয়েন্টটা মনে রাখবি। তার মানে রিজার্ভ এন্ড প্রফিট, ঠিক আছে, রিজার্ভ এন্ড প্রফিট ক্যাপিটালাইজেশন করা হয়, এটা কিসের জন্য বল? এটা কি বললাম? ইস্যু অফ বোনাস শেয়ার। এই পয়েন্টটা মনে রাখবি, হ্যাঁ। মিনিমাম সাবস্ক্রিপশন, মিনিমাম সাবস্ক্রিপশন refers to a subscribe capital which is equal to at least 90%, 90% issued capital 90% কে বলা হয় মিনিমাম সাবস্ক্রিপশন, issued capital 90% is minimum subscription, ঠিক আছে তো? এগুলো পড়েছিলাম, এই কোশ্চেনটা পড়েছিলাম। নেক্সট কোশ্চেন 18 নম্বরটা বলছে, ড্যাশ প্রেফারেন্স শেয়ার হ্যাভ আ রাইট টু রিসিভ ডিভিডেন্ড এরিয়ার ফ্রম ফিউচার প্রফিট, ঠিক আছে। বলছে এই প্রেফারেন্স শেয়ার তো অনেক রকমের হয়, একটা কিউমুলেটিভ হয়, একটা তোর রিডিমেবল হয়, নন কিউমুলেটিভ হয়, নন রিডিমেবল হয়, পার্টিসিপেট হয়, নট পার্টিসিপেট হয়। বলছে কোন প্রেফারেন্স শেয়ারের অধিকার আছে, রাইট আছে, রাইট আছে, হ্যাঁ বল, কিউমুলেটিভ, ঠিক। কোন প্রেফারেন্স শেয়ারের রাইট আছে, ঠিক আছে, টু রিসিভ ডিভিডেন্ড, ডিভিডেন্ড রিসিভ করে এরিয়ার ফ্রম ফিউচার ডিভিডেন্ড, ফিউচার প্রফিট, ঠিক আছে। মানে কোন প্রেফারেন্স শেয়ারের রাইট আছে? কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারের এর মধ্যে রাইট আছে, অন্য কোনো প্রেফারেন্স শেয়ারের রাইট নেই, তাহলে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, ঠিক আছে। পড়িয়েছিলাম ম্যাচ, ম্যাচ করতে হবে, ম্যাচ। বলছে পারচেস অফ ওন সিকিউরিটিজ, পারচেস অফ ওন সিকিউরিটিজ, ঠিক আছে তো। যাই হোক, এটা এটা আমি হয়তো তোর বইতে পাইনি, হয় আমরা আমরা জানি এই পয়েন্টটা, আমাদের কলেজে পড়া থেকে এই পয়েন্টটা দেখেছি আমরা। পারচেস অফ ওন সিকিউরিটি, ওন সিকিউরিটি মানে স্যার ওন শেয়ার, সিকিউরিটি মানে শেয়ার। আজকে আমি যদি নিজের শেয়ারটাই কিনে নিই, ঠিক আছে, তাকে বলে বাই ব্যাক। বাই মানে জানিস, বাই মানে কি? বাই মানে কি? কেনা, ব্যাক, বাই ব্যাক, কেনাটাকে ব্যাক করা। নিজের শেয়ার কিনবো, ওটা তো নিজেরই আছে। না না ওইভাবে না, তুই এখনো তো ওটা ঠিক জানিস না, আগামী দিনে জানতে পারবি। বাইব্যাক বলে একটা জিনিস হয়, বাইব্যাক বলে একটা কনসেপ্ট হয়, ঠিক আছে। একটা প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ার একটা কনসেপ্ট হয়। প্রেফারেন্স শেয়ার মানে কি? কোম্পানি চালানোর জন্য কারোর থেকে টাকা নেয়,
ঠিক আছে, ওদের টাকাটা ফিরিয়ে দেয়, একটা সময় পর ওদের টাকাটা ফিরিয়ে দেয়। এটাকে বলে প্রেফারেন্স শেয়ার রিডেমশন। আর বাইব্যাক মানে কি, ব্যাপারটা গল্পটা কি হয়, বাইব্যাক জাস্ট তোকে ছোট করে কনসেপ্ট বলতে পারি, এটা আমরা কলেজে করাই, বাইব্যাক বিশাল বড় চ্যাপ্টার, এর উপর 15 20 নম্বর অঙ্ক আসে বড় বড়। বাইব্যাক লতে করতে গেলেও বাইব্যাক করবি আগামী দিনে। বাইব্যাক জিনিসটা কি, আজকে ধর টাটা কোম্পানি, ওর প্রচুর টাকার দরকার, ও কি করবে, কোম্পানি চালাতে গেলে কি করে, শেয়ার ইস্যু করতে হয়, কোম্পানি চালাতে গেলে শেয়ার ইস্যু করতে হয়, কোম্পানি শেয়ার ইস্যু করলো, পাবলিক ধর আজকে টাটা কোম্পানি বললো আজকে আজকে আমি আমার কোম্পানির এতগুলো শেয়ার চাচ্ছি, কেউ কিনতে আগ্রহ দেখালে কিনতে পারবে, তো টাটা কোম্পানি অনেক পাবলিক শেয়ার কিনলো। এইবার কোম্পানি ওদের টাকা শোধ করে দিতে পারে, ঠিক আছে, সম্ভব, এটা যে বাইব্যাক সবারকে পারে না, কিছু পার্সেন্টেজ পারে, নিয়ম আছে কত, 25% বাইব্যাক হবে, কোম্পানির যতগুলো শেয়ার ইস্যু হয় তার 25% বাইব্যাক করা যায়, তার বেশি বাইব্যাক করা যায়, 25% বেশি বাইব্যাক করা, ঠিক আছে। তো এটা কত, এই যে মানে মোট কথা বাইব্যাক, পারচেস অফ ওন সিকিউরিটিস, নিজের শেয়ার পারচেস করা মানেই বাইব্যাক, নিজের শেয়ার পারচেস করাকে বলা হয় বাইব্যাক। তো এই বাইব্যাক করতে পারে, এটা কোম্পানি আইনে কত নম্বর ধারায় বলা আছে, 68 নম্বর ধারায় বলা আছে, ঠিক আছে, এটা 68 নম্বর ধারায় বলা আছে, এটা মনে রাখতে হবে, 68 নম্বর ধারায় বলা আছে, ঠিক আছে। তো আচ্ছা, শেয়ার ইস্যু টু এক্সিস্টিং শেয়ার, শেয়ার ইস্যু টু এক্সিস্টিং শেয়ার, আচ্ছা, বিটটা হবে 4, এটা কোনো সন্দেহ নেই, বিটটা হবে 4, স্যার কি বলে লাইনের মানে, রাইট মানে জানিস, রাইট মানে রাইট, হ্যাঁ, অধিকার। আমি তোকে বলছি, একটা নর্মাল একটা কথা বলছি, ধর আমি ব্যাচে পড়াচ্ছি, এই সেমিস্টার শেষ হয়ে গেলে তো নতুন যখন জয়েনিং হবে, আমি আমি তো লোককে ইনভাইট করবো যে না, আমি আমার নতুন সেমিস্টার হচ্ছে, যারা যারা জয়েন হতে চাও তোমরা জয়েন হতে পারো, ঠিক আছে, এরকম আমি একটা ইনভাইটেশন পাঠাবো, ঠিক আছে। কিন্তু আগে কারা প্রায়োরিটি জানিস, আগে যারা পড়ছে, তার এরকম ধর আজকে যদি আমার ব্যাচ যদি আমার, আমি যখন ফোর্থ সেম চালু করব, তো আমার ব্যাচ যদি ফুল থাকে, তাহলে আমি কাদের প্রায়োরিটি দেবো, নতুন স্টুডেন্ট যদি ভর্তি হতে চাই না, আমাকে পুরনো স্টুডেন্টরা ভর্তি হবে, পুরনো স্টুডেন্টের জায়গা, মানে ওরা পড়ার পর যদি জায়গা থাকে বা এভেলেবেল স্লট থাকে, তখন আমি নতুন স্টুডেন্ট, তাহলে রাইট কোম্পানির ক্ষেত্রে কি হয়, রাইট শেয়ারটাও তাই, কোম্পানিতে যারা শেয়ার কেনে, কোম্পানির যারা শেয়ার হোল্ডার, অর্থাৎ এক্সিস্টিং, এই তোরা যখন করছিস, তোরা এখন ফোর্থ সেমিস্টার পড়বি, তোদেরকে বলে এক্সিস্টিং মানে বুঝিস তো, তোরা ছিলি, এক্সিস্ট করছিস, ঠিক আছে। আবার যখন নতুন কাউকে, যেমন তুই স্কুলে ভর্তি হওয়ার সময় কি হয়, বাইরের স্কুলের স্টুডেন্টের আগে নাকি নিজের স্কুলের স্টুডেন্টের আগে, নিজের স্কুলের স্টুডেন্ট ভর্তি নেওয়ার পর যদি স্লট থাকে তখন বাইরের স্টুডেন্টের, তাহলে রাইট শেয়ার ক্ষেত্রেও তাই হয়, কোম্পানি কি করে, কোম্পানি আগে তোকে অফারটা দেবে, কোম্পানি আগে তোকে কাজ করবে, কি করবে বলতো, আগে আমার যারা এক্সিস্টিং আছে তাদেরকে আগে শেয়ার করে দিয়ে দিই, ওরা যদি অস্বীকার করে নিতে, তখন নতুনদের মানে, এটাকে রাইট শেয়ার। তো বলছে কি, এরা কি লিখেছে, শেয়ার ইস্যু টু দ্য এক্সিস্টিং শেয়ার হোল্ডারকে যে শেয়ার দেওয়া হয় তাকে বলে রাইট শেয়ার, বুঝে গেল গল্পটি, বলতে রাইট শেয়ার কাকে বলে, রাইট। আচ্ছা, তারপর শেয়ার ইস্যু টু ফ্রি অফ কস্ট, কোম্পানি অনেক সময় শেয়ার ফ্রিতে দেয়, কাকে দেবে স্যার শেয়ার ফ্রিতে, বলি স্যার আমাকে কোম্পানি শেয়ার ফ্রিতে দেবে, কোনোদিন দেবে না, কাকে দেবে শেয়ার ফ্রিতে, কোম্পানিতে দেখ, বোনাস, বুঝিস তো, দেখ তুই পুজোর সময় মানে পুজোর সময় তুই কোম্পানি থেকে বোনাস পাওয়া যায়, তা বোনাস বাইরের লোককে দেয় নাকি কোম্পানি যারা চাকরি করে তাদেরকে বোনাস দেয়, তাহলে শেয়ার ইস্যু অ্যাট ফ্রি অফ কস্ট, পুজোর সময় যখন তোকে বোনাসটা দেওয়া হয়, ওর জন্য কোম্পানি মালিক তোকে দিয়ে কোনো কাজ করায়, সত্যি কথা কোনো কাজ করায়, তাহলে তুই কি বলতে পারি, ফ্রি অফ কস্ট যদি কোনো শেয়ার দেওয়া হয় তাকে বোনাস বলা হয়, তাহলে বল অ্যান্সার পেয়ে গেছিস, সিটটা কি হবে, সিটটা 2 হবে। আর লাস্ট 1% কোম্পানি কত নম্বর ধারায় বলা যায় জানিস তো? এই যে 1% কোম্পানি সেকশন 2 সাবসেকশন 6 তে বলা আছে, ঠিক আছে, তাহলে কোন অ্যান্সারটা হতে পারে বল, অ্যান্সারটা হতে পারে এর অ্যান্সার কারেক্ট, বোঝা গেল, কোশ্চেন খুব ভালো কোশ্চেন পেয়েছি, ভালো কোশ্চেন একটা পেল, 19টা হয়ে গেল, 20 নম্বরটা বলছে কি, অ্যাসারশন কি বলছে, রিজার্ভ ক্যাপিটাল এন্ড ক্যাপিটাল রিজার্ভ আর আইডেন্টিক্যাল, বলছে কোশ্চেনটাই ভুল দিয়েছে, দেখ বলছে রিজার্ভ ক্যাপিটাল এন্ড ক্যাপিটাল রিজার্ভ আর আইডেন্টিক্যাল, রিজার্ভ ক্যাপিটাল দুটো এক জিনিস নয়, দুটো আলাদা, দুটো এক নয়, অনেকে ভাবে কি রিজার্ভ ক্যাপিটাল দুটো এক জিনিস, না দুটো এক জিনিস নয়, দুটো আলাদা জিনিস, ঠিক আছে। তো মিনিং অফ বোথ দ্য টার্মস ইজ সেম, ভুল দিয়েছে, তার মানে এটা ভুল দিয়েছে,
রিজার্ভ ক্যাপিটাল মিনস পার্ট অফ ক্যাপিটাল হুইচ ইজ কল্ড আপ অনলি অন দ্য উইনিং। এই রিজার্ভ ক্যাপিটাল কাকে বলে? এটা বলছি রিজার্ভ ক্যাপিটাল কাকে বলে? কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, এখানে লিখেছে রিজার্ভ ক্যাপিটাল বলতে ক্যাপিটালের সেই পার্ট, ক্যাপিটাল সেই পার্ট, ঠিক আছে, হুইচ ইজ কল্ড আপ, মানে কল্ড আপ ক্যাপিটালের সেই পার্টটাকে রিজার্ভ ক্যাপিটাল বলবো, যেটা কিনা উইন্ডিং আপ অফ দ্য কোম্পানি, কোম্পানি যখন বন্ধ হয়ে যায় তখন, এটা কোম্পানি অবসানের সময় এটাকে বলা হয়। তাহলে এখানে একটা টার্ম, একটা ইম্পর্টেন্ট টার্ম কি বলি? রিজার্ভ ক্যাপিটাল বলতে এই উইন্ডিং আপ, রিজার্ভ ক্যাপিটাল বলে দেখি উইন্ডিং আপ বলে একটা কথা লেখা, কোম্পানি অবসানের সময়, ঠিক আছে, রিজার্ভ ক্যাপিটাল হবে। কিন্তু খারাপ টাইমে ইউজ করেন না, রিজার্ভ ক্যাপিটাল সুন্দর করে বইতে লেখানো ছিল, মানে আমার পড়ানো ছিল রিজার্ভ ক্যাপিটাল, দেখবি কোম্পানি উইন্ডিং আপ, ঠিক আছে তো? তাহলে এটা কারেক্ট, এটা এখানে এখানে কোনো ভুল নেই, এটা ঠিক লিখেছে। রিজার্ভ ক্যাপিটাল বলতে ক্যাপিটালের সেই পার্টটা যেটা কিনা কলড আপ, ঠিক আছে, যে টাকা হবে কোম্পানি অবসানের সময়, ঠিক আছে। তাহলে এটা কি হবে? অ্যাসারশন ভুল, ঠিক আছে তো, আর রিজনটা ঠিক আছে, এই যে এটা ডি হবে, ডি 21। ডিবেঞ্চার কি? এটা তো বলতে হবে, ডিবেঞ্চার এক্সটার্নাল লাইবিলিটি, এটা আর বোঝাতে হবে। ডিবেঞ্চার এক্সটার্নাল লাইবিলিটি, তাই তো? ডিবেঞ্চার মানে কি? লোন। লোন মানে কি? লোন মানে কি কোম্পানির মালিক নাকি বাইরের লোক? বাইরের লোক, লোন, এক্সটার্নাল লাইবিলিটি। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ইস্যুড অ্যাজ কোলাটারাল সিকিউরিটি ইজ পেড অন, ঠিক আছে। এই ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কোম্পানি কোলাটারাল সিকিউরিটি হিসাবে যদি ডিবেঞ্চার ইস্যু করা হয়, কোলাটারাল সিকিউরিটি হিসাবে, কোলাটারাল সিকিউরিটি মানে অতিরিক্ত জামিন, অতিরিক্ত জামিন হিসাবে যখন ডিবেঞ্চার ইস্যু করা হয়, এর উপর যে ইন্টারেস্টটা হয়, এর উপর কোনো ইন্টারেস্ট হয়, নো ইন্টারেস্ট পে, এর উপর কোনো ইন্টারেস্ট হয়, নো ইন্টারেস্ট পে। 23 একটা অঙ্ক দিয়েছে, বরুণ লিমিটেড ইস্যুড, বলছে 5 লাখ 10% ডিবেঞ্চার এট এ প্রিমিয়াম 5%, রিপেবল এট আ প্রিমিয়াম অফ 10% আফটার 5 ইয়ার্স, ইন সাচ আ কেস লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। লস বের করবে, এত সোজা দিচ্ছে, ভালো করে শুনবি, ভালো করে শুনবি। আজকে ধর কোম্পানি চালাও, বরুণ কোম্পানি, বরুণ লিমিটেড, ও পাবলিকের থেকে বলছে, পাবলিক ওই পাবলিক টাকা দাও, টাকা টাকা চাইছে। তাহলে যখন টাকা নিয়েছে, মানে ডিবেঞ্চার যখন ইস্যু করা হয়েছে কিসে? স্যার প্রিমিয়াম, 5% প্রিমিয়াম, মানে কত? ধর আমি যদি মনে করি 100, আচ্ছা এখানে তো আবার বড় বড় টাকা দিয়ে বলেছে, বড় টাকা দিয়ে বলেছে, শুনবি কিন্তু মন দিয়ে। ইস্যু ধর এখানে তোকে বোঝাচ্ছি, ইস্যু, তা কোম্পানি যখন টাকা নিয়েছে কত? ফেস ভ্যালু ছিল 5 লাখ টাকা, ঠিক আছে, প্রিমিয়ামে টাকা নেই 5% প্রিমিয়াম, তাহলে কত হচ্ছে? 5 লাখ টাকা তো ফেস ভ্যালু, তার উপর আরো 5% এক্সট্রা নিয়েছে, মানে কত? 5,25,000 টাকা নিয়েছে, ঠিক আছে তো? এবার বলছে যখন টাকাগুলো শোধ করবে কিসে? 10% প্রিমিয়ামে শোধ করবে, রিডেমশন করবে কিসে? 10% প্রিমিয়াম। তার 5 লাখ টাকা ছিল, আরো 10% এক্সট্রা দেবে, মানে কত দেবে বল? 5,50,000 টাকা। এবার বলেছে তোকে কি জানতে চাই, লস কত? লস, লস কি করে বের করতে শিখিয়েছিলাম, ফেস ভ্যালুর ওপর যদি অতিরিক্ত টাকা দিস। ফেস ভ্যালু কত ছিল? 5 লাখ টাকা, তুই দিচ্ছিস কত? 5,50,000, কত টাকা এক্সট্রা দিচ্ছিস? 50,000 টাকা, 50,000 তোর লস, 50,000 টাকা তোর লস। ডেবিটেড করে 50,000। জার্নালটা বলে দিন একটু, আর অসুবিধা। তুমি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা এসছে কোম্পানির কাছে? 5 লাখ শেষ। কোম্পানি যখন ডিবেঞ্চার ইস্যু করলো প্রিমিয়াম, তা প্রিমিয়াম ইস্যু করলে প্রিমিয়ামটা কেই হয়, সিকিউরিটিজ প্রিমিয়াম কেই, সিকিউরিটিজ প্রিমিয়াম কত টাকা হচ্ছে? 25,000 টাকা, ঠিক আছে, সিকিউরিটি প্রিমিয়াম 25,000 টাকা কেই হচ্ছে। প্রো ডিবেঞ্চার, ডিবেঞ্চার সবসময় যখন করেছিলাম ফেস ভ্যালু তো হয় ডিবেঞ্চার, ডিবেঞ্চার অ্যাকাউন্ট কত টাকা ছিল? 5 লাখ টাকা, ফেস ভ্যালু 5 লাখ টাকা। আচ্ছা এইবার দেখ, কোম্পানি যখন শোধ করলো না, টাকাটা যখন শোধ করবে কিসে? প্রিমিয়ামে শোধ করবে। কত টাকা প্রিমিয়াম দিচ্ছে? এক্সট্রা 50,000 টাকা দিচ্ছে, এটাকে বলে প্রিমিয়াম অন রিডেমশন। প্রিমিয়াম অন রিডেমশন কত টাকা হচ্ছে? 50,000 টাকা, তাই তো? দেখ 50,000 হচ্ছে তো, কত? 150,000 টাকা ডেবিটে বসবে 50,000 টাকা, কোনটা? ওই লস অন ইস্যু অফ ডিবেট, লস অন ইস্যু অফ, এটা তুমি জানতে, দেখ পুরো ব্যাপারটাই তোকে বলে দিলাম। 50,000 টাকা মিললো কি? হ্যাঁ মিলেছে, হ্যাঁ মিলেছে, বুঝেছিস তো? তোকে জানতেই চাই কি এটা লস অন ইস্যু অফ ডিবেঞ্চার কত টাকা ডেবিট করবে। আমি তোকে লজিক্যালি বোঝাচ্ছি যে ব্যাপারটা কি হচ্ছে। এটা হবে 23 এটা 24 টাকা,
ডিবেঞ্চার হুইচ আর নট রিপেবল, কোন ডিবেঞ্চার শোধ করা হয় না ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য কোম্পানি আর ফল্ট, কোন ডিবেঞ্চার শোধ করতে হয়? হ্যাঁ বল। ইরিডিয়েবল, ইরিডিয়েবল ডিবেঞ্চার শোধ করতে হয়, রিডিয়েবল ডিবেঞ্চার শোধ করতে হবে, ইরিডিয়েবল ডিবেঞ্চার শোধ করতে হয় না। স্টেটমেন্ট 25 বলছে ডিবেঞ্চার ইস্যু অ্যাট আ প্রিমিয়াম ক্যান বি রিডিম অ্যাট এ প্রিমিয়াম। আচ্ছা ডিবেঞ্চার বলছে ডিবেঞ্চার ইস্যু অ্যাট এ প্রিমিয়াম ক্যান বি রিডিম অ্যাট এ প্রিমিয়াম, ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে প্রিমিয়ামে, আবার রিডিমও করা হচ্ছে প্রিমিয়াম। ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম, ডিবেঞ্চার ইস্যু করা হয়েছে প্রিমিয়ামে, আবার শোধও করা হয়েছে প্রিমিয়ামে, মানে লোনটা নেওয়া হয়েছে প্রিমিয়ামে, আবার রিডিমও করা হয়েছে প্রিমিয়াম। হতে পারে, হ্যাঁ হতে পারে, না হওয়ার কি আছে? ইস্যু করেছি প্রিমিয়ামে, ইস্যু করেছি প্রিমিয়ামে, আবার রিডিমও করেছি প্রিমিয়াম, ওটা হতে পারে, না হওয়ার কিছু নেই, তাই না? আমি ধর লোন নিলাম ধর সাপোজ ধর 100 টাকার ডিবেঞ্চার আমি 110 টাকা নিয়ে ইস্যু করলাম প্রিমিয়ামে, তা শোধও করছি প্রিমিয়াম, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো ডিবেঞ্চার ক্যান বি রিডিম ডিসকাউন্ট, ডিবেঞ্চার ডিসকাউন্ট রিডিম, ডিবেঞ্চার রিডিম, ডিবেঞ্চার কখনো ডিসকাউন্ট শোধ করা যায় না। তার মানে এটা ঠিক, এটা ভুল। ঠিক আছে, তাহলে কি আর 25-এর অ্যান্সারটা কোনটা হবে? দেখ এরটা ঠিক, বিটটা ভুল। কোন অপশনটা আসছে বল, কোনটা আসছে বল? এরটা। 26 দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ এ কোম্পানি, তো কোম্পানি, আচ্ছা আমি আগে বলেছিলাম, এটা বলেছিলাম, এই কোশ্চেনটা বলেছিলাম কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি কি আছে বলতে পারি? মনে আছে? মনে আছে ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি কি থাকে? ব্যালেন্স শিট থাকে, পিএল থাকে, ক্যাশ ফ্লো থাকে, তিনটেই থাকে, অল অফ দিস। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইন্টারনাল ইউজার অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ইন্টারনাল ইউজার কে নয় এর মধ্যে? কে ইন্টারনাল ইউজার নয়? দেখ ম্যানেজমেন্ট ইন্টারনাল ইউজারের মধ্যে পড়ে, এমপ্লয়ি, ঠিক আছে, ইন্টারনাল ইউজারের মধ্যে। ইন্টারনাল বুঝিস তো, ইন্টারনাল কাকে বলে? ইন্টারনাল কোম্পানির মধ্যে যারা থাকে তাকে বলে ইন্টারনাল। তাহলে এর মধ্যে এই চারজনের মধ্যে কে কোম্পানির বাইরে থাকে? গভর্নমেন্ট, গভর্নমেন্ট তো কোম্পানির বাইরে থাকে, গভর্নমেন্ট হচ্ছে এক্সটার্নাল ইউজার। 28 অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট মেজার, ঠিক আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস হয় না, এটা মেজার করা হয় কোম্পানি, এটা কোন ক্যাপাসিটিকে বোঝায়? এটা আর্নিং ক্যাপাসিটি, ঠিক আছে, আর্নিং ক্যাপাসিটি। অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে আমরা অ্যানালাইসিস করি, এটা কি মেজার করে? কোম্পানির আর্নিং ক্যাপাসিটিটা মেজার করে। ম্যাচিং করবো ডাইনামিক অ্যানালাইসিস আর পয়েন্ট এখানে নিয়ে সাজানো দেখছি, খুলে নিচ্ছি। দেখছেন কি হয়েছে? ঠিকই আছে। এই দেখ, এই যে আমি যে একটা নোট পাঠিয়েছিলাম ফিনান্সিয়াল স্টেটমেন্টের, একটা নোট পাঠিয়েছিলাম রেশিওর আগের চ্যাপ্টারটাই, এই ডাইনামিক অ্যানালাইসিস, হরাইজন্টাল অ্যানালাইসিসের আরেকটা নামই হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস। হরাইজন্টাল অ্যানালাইসিসের আরেকটা নামই হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস, ঠিক আছে? কি বললাম? এরটা কত হচ্ছে? এরটা হচ্ছে 4, এরটা হচ্ছে 4, আর বিটটা কি? বিটটা স্ট্যাটিক অ্যানালাইসিস। স্ট্যাটিক অ্যানালাইসিস কি বলতো? ভার্টিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে, ভার্টিক্যাল অ্যানালাইসিস দুটোই হবে, আর কিছু নেই। তার মানে কি হচ্ছে? ডাইনামিক অ্যানালাইসিস হচ্ছে হরাইজন্টাল অ্যানালাইসিসকে বলা হয় ডাইনামিক অ্যানালাইসিস, ঠিক আছে, হরাইজন্টাল অ্যানালাইসিসকে বলা হয় ডাইনামিক অ্যানালাইসিস, আর স্ট্যাটিক অ্যানালাইসিস কোনটা? ভার্টিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে। এটা হচ্ছে ওই কোন চ্যাপ্টারটা বুঝতে পারছি? ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বলে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে এগুলো সব লেখা আছে, ঠিক আছে। আমি নোট পাঠিয়েছিলাম, নোটটা না থাকলে আরেকবার বলবি, পাঠিয়ে দেবো। 29টা 30 নম্বর, 30 নম্বর কোশ্চেন কি বলছে দেখ, বলছে ভার্টিক্যাল অ্যানালাইসিস ইজ অলসো নোন অ্যাজ স্ট্যাটিক অ্যানালাইসিস। কি বললাম বল? ভার্টিক্যাল অ্যানালাইসিসকে কি বলা হয়? স্ট্যাটিক বললাম, এটা ঠিকই আছে, এটা ঠিকই আছে, এটা ঠিক। ভার্টিক্যাল অ্যানালাইসিস ইজ বেসড অন দ্য ডেটা অফ আ সিঙ্গেল ইয়ার। ভার্টিক্যাল অ্যানালাইসিস, আমি পরের ক্লাসে একটা চ্যাপ্টারের অঙ্ক, মানে 2-3টা অঙ্ক করিয়ে দেবো, তাহলে এই কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। দেখ আমরা দুটো জিনিস শিখেছিলাম, একটা কম্পারেটিভ ব্যালেন্স, একটা কম্পারেটিভ, একটা কমন সাইজ, ঠিক আছে। এই ভার্টিক্যাল কখনো কমন সাইজে হয়, কমন সাইজে হয় ভার্টিক্যাল, ঠিক আছে। ভার্টিক্যাল মানে লম্ব, আমি যেমন দেখতাম না লম্ব, এটাকে বলে ভার্টিক্যাল, এটাকে বলে ভার্টিক্যাল।
ঠিক আছে, আর হরাইজন্টাল এটাকে বলে হরাইজন্টাল, ঠিক আছে। তো বলছে ভার্টিক্যাল অ্যানালাইসিস বেসড অন দা ডেটা অফ সিঙ্গেল ইয়ারের ডেটার উপর হয়, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা পুরো ঠিক আছে। কারেক্ট অ্যান্সার হবে এ। দেখ ভালো করে শুনবি, যখন হরাইজন্টাল অ্যানালাইসিস হয় না, মন দিয়ে শুনবি, এদিক তাকাবে। হরাইজন্টাল অ্যানালাইসিস হলে 2-3 বছরের ডেটা হবে, আর ভার্টিক্যাল অ্যানালাইসিস হলে 1 বছরের ডেটা হবে, 1 বছরের ডেটা। এটা বললেন কি? হ্যাঁ আমি বলছি এখানে, আমি তোকে বলছি এখানে একটা কথা বলে দিচ্ছি, দেখে লিখে লিখে দিচ্ছি। কম্পারেটিভ, কম্পারেটিভ না এটাকেই বলা হয় হরাইজন্টাল, কম্পারেটিভটাকেই বলা হয় হরাইজন্টাল। তুই দেখ কম্পারেটিভ মানে কি, কম্পেয়ার করা। কম্পেয়ার করতে গেলে 1 বছরের ডেটা দিলে তুই কখনো কম্পেয়ার করতে পারবি? মিনিমাম 2 বছর লাগবে। তাহলে হরাইজন্টালে নাম্বার অফ ইয়ার্স অনেক হবে, কিন্তু যখনই কমন হবে না, কমন, কমনটাকে কি বলে বলতো? ভার্টিক্যাল। কমন হতে গেলে যে কোনো 1 বছর লাগবে, 1 বছর হতে হবে, 1 বছর। তাহলে এটাই আমি তোকে বলতে চাইছি। তাহলে এখানে কি হবে? কারেক্ট না, 30-এরটা হবে এ। 31 নম্বর, রেশিওতে চলে এসেছে, রেশিও ঢুকে গেছে, হ্যাঁ রেশিও ঢুকে গেছে। ক্যাশ সেলস, ক্যাশ সেলস ইজ 40% অফ কেইড সেলস। এ তো কতবার করেছি, এর অ্যান্সারটা তুই বুঝতে পারছিস তো কত হবে? ক্যাশ সেল বলেছে 40% অফ কেইড সেল, টোটাল সেল 2,80,000 হলে ক্যাশ সেল কত? দেখ এখানে লিখবো, লিখছে ক্যাশ প্লাস ক্রেডিট ইকুয়াল টোটাল, শিখেছিলাম তো। ক্যাশ কত 40, ক্রেডিট কত, তাহলে 60 হবে, তাই তো? আমি ঠিক লিখলাম না, ভুল লিখলাম না, একটু ভুল লিখলাম। ক্যাশ সেল বলে 40, কার উপর 40 বলে? ক্রেডিটের উপর 40, তাহলে যার উপর বলে সে তো 100, টোটাল কত হবে? 140। আর টোটাল সেল কত? 2,80,000। আমাকে বের করতে বলছি ক্যাশ সেলস, তাহলে 2,80,000 বাই 140 ইন্টু 40, 0 0 কাটো, 14 কে 28 দিয়ে কাটলে 2 হয়, তাহলে 2 মানে 20,000 ইন্টু 4 মানে 80,000 হচ্ছে answer। অঙ্ক বহুবার করেছি আমরা, আগে এই অঙ্কটা যে করেছি সেখানে বের করতে বলেছে ক্রেডিট সেল, এখানে বলেছে ক্যাশ সেল বের। তা ক্রেডিট সেল তো 2 লাখ হবে, 32 পড়বো। এবার দেখ 32, রেশিও ইউজ টু মেজার দ্য ফার্ম এবিলিটি টু মিট শর্ট টার্ম ডেট রিপেমেন্ট ক্যাপাসিটি ইজ নোন অ্যাজ। বলছে কোন রেশিও ইউজ করা হয় টু মেজার দ্য ফার্ম এবিলিটি টু মিট শর্ট ডেট, শর্ট টার্ম ডেপ্টের জন্য কি হয়? কোন রেশিও করব? লিকুইডিটি রেশিও, তাই তো? মনে আছে তো? লিকুইডিটি রেশিও 2 রকম রেশিও ছিল, মনে পড়ে? লিকুইডিটি রেশিও, তারপর হচ্ছে ডেপ্ট। লিকুইডিটি রেশিওর মধ্যে কি ছিল? কারেন্ট রেশিও, তারপর ডেপ্ট ইকুইড, সরি অ্যাসিড টেস্ট রেশিও, ঠিক আছে। তো কোম্পানি 2 রকমের ডেপ্ট, একটা শর্ট টার্ম ডেপ্ট আর একটা লং টার্ম ডেপ্ট। আচ্ছা 33, এটা আ কোম্পানিজ কারেন্ট রেশিও 1.75:1, ওয়ার্কিং ক্যাপিটাল 4,50,000, ভ্যালু অফ ইনভেন্টরি 3,00,000, লিকুইড রেশিও এখানে করবো না, এখানে করে দিচ্ছি 33। তো আমাদের ফর্মুলা কি ছিল? কারেন্ট রেশিও সিআর, সিআর বের করার ফর্মুলা কি? সিএ বাই সিএল। সিআর কারেন্ট রেশিও 1.75 ইকুয়াল টু সিএ বাই সিএল। তাহলে কি বলবো? সিএ ইকুয়াল টু 1.75 সিএল। আমরা কি জানতাম? ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি? সিএ মাইনাস সিএল। ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে বলো অঙ্কে? 4.5 লাখ। সিএ কত? 1.75 সিএল মাইনাস সিএল, এটা হচ্ছে 0.75 সিএল, এটা হচ্ছে 4.5 লাখ। তাহলে সিএল কত? 4.5 লাখ ডিভাইড বাই 0.75 কত হচ্ছে? 6 লাখ। সিএল কত? 6 লাখ। সিএল কত বেরিয়ে গেল? 6 লাখ। সিএল কত বেরিয়ে গেল? 6 লাখ, ঠিক আছে। সিএল 6 লাখ টাকা। তা সিএল 6 লাখ বেরিয়ে গেলে সিএ কত? 1.75 ইন্টু 6 লাখ, 10,50,000 টাকা সিএ। সিএ হয়ে গেল 10,50,000 হয়ে গেল। কিন্তু আমাকে বের করতে কি বলেছিল? বলেছিল লিকুইড রেশিও বের করো, লিকুইড রেশিও। লিকুইড রেশিও বের করার ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক ডিভাইড বাই কারেন্ট লাইন। কারেন্ট অ্যাসেট 10,85,000, স্টক কত বলেছিল? 3,00,000 ডিভাইড বাই 6 লাখ, তাহলে 7,50,000 বাই 6 লাখ, 1.25:1, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। 1.25:1 হচ্ছে অ্যান্সার। তো কারণ একটু পরে টুকিস, আমি করে নিই। 33 হয়ে গেল, তাহলে 1.25:1 সিটটাই।
34 হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু, এর মধ্যে কোন স্টেটমেন্টটা ট্রু? বলছে শেয়ার হোল্ডার্স ফান্ড, ঠিক আছে, শেয়ার হোল্ডার্স ফান্ড আর অলসো নোন অ্যাজ নেটওয়ার্ক, ঠিক, শেয়ার হোল্ডার ফান্ডের আর একটা নেটওয়ার্ক, ঠিক দিয়েছে। লং টার্ম বরোইংস ইজ আ পার্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড, হ্যাঁ লং টার্ম বরোইংস ক্যাপিটাল এমপ্লয়েডের পার্ট, এটাও ঠিক আছে, ঠিক আছে। আ ব্যাংকার্স আর ক্রেডিটার ইজ মোস্ট কনসার্ন অ্যাবাউট ফার্ম প্রফিটেবিলিটি রেশিও, আচ্ছা ব্যাংকার্স, ব্যাংক হোক বা তোর ক্রেডিটার্স হোক, ওরা সবাই তোর কি জানতে চায়? ইজ মোস্ট কনসার্ন অ্যাবাউট ফার্ম প্রফিটেবিলিটি রেশিও। তাহলে এ বলেছে কি কোনগুলো সত্য এটা জানতে চেয়েছে। তাহলে দেখ প্রথম দুটো পয়েন্টই আমাকে সত্য লাগছে, প্রথম দুটো পয়েন্টই সত্য লাগছে, প্রথম দুটো সত্য, কোনো সন্দেহই নেই। ব্যাংকার্স আর ক্রেডিটার্স ইজ মোস্ট কনসার্ন অ্যাবাউট ফার্ম প্রফিটেবিলিটি রেশিও, না, এ আর বি দুটোই ঠিক, তার মানে সি হবে, সির অ্যান্সারটা হবে। 35 অ্যাসারশন ডেপ্ট ইকুইটি রেশিও ইজ আ লিকুইডিটি রেশিও, ডেপ্ট ইকুইটি রেশিও কি লিকুইডিটি রেশিও? বল, ডেপ্ট ইকুইটি রেশিও কি লিকুইডিটি রেশিও? লিকুইডিটি রেশিও কোনটা? কারেন্ট রেশিও আর অ্যাসেট রেশিও, তার মানে এটা তো ভুল দিচ্ছি। ডেপ্ট ইকুইটি রেশিও অ্যাসেস হ্যাঁ লিকুইড রেশিও মানে ওটা লিকুইড, একটা লিকুইডিটি। ও হ্যাঁ ডিফারেন্স। ডেপ্ট ইকুইটি রেশিও অ্যাসেস দ্য ফার্ম এবিলিটি টু মিট লং টার্ম অব্লিগেশন, এটা ঠিক যে ডেপ্ট ইকুইটি রেশিও কি জানায়? আমাদের লং টার্ম মানে আমি যদি বড় সড়ো লোন নিই, এটা লোনটা শোধ করার ক্ষমতা জানায়, এটা ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি হবে বল? ভুল, প্রথমটা ভুল, পরেরটা ঠিক। হ্যাঁ তাহলে কি হবে? ডিটটা হবে অ্যান্সার। 36 আন্ডার হুইচ টুল অফ ফিনান্সিয়াল অ্যানালিসিস 100% টেকেন, আচ্ছা কাকে 100% ধরতে হয়? কমন সাইজকে 100% ধরতে হয়, মাথায় রাখবে। কমন সাইজেরই আর একটা নাম 100%, কমন সাইজ মানে 100%। দেখ কোথায় আছে কমন সাইজ স্টেটমেন্ট আছে? 36টা এ হবে, 36টা এ হবে, ঠিক আছে তো। 37 বলছে ইন হুইচ দ্য ফলোইং অ্যানালাইসিস দ্য টোটাল কস্ট ইজ ইকুয়াল টোটাল রেভিনিউ, মনে রাখবে কস্ট তোর তো জানা উচিত, ইকোনমিক্স পড়েছি, এটা জানা উচিত। কষ্টের সাথে রেভিনিউ সমান হয়, মানে আয়ের সাথে যদি ব্যয় সমান হয়, তখন তাকে বলে ব্রেক ইভেন অ্যানালাইসিস। ব্রেক ইভেন অ্যানালাইসিস হচ্ছে এমন একটা অ্যানালাইসিস যে অ্যানালাইসিস না লাভ না ক্ষতি, লাভও হবে না ক্ষতিও হবে না, এমন একটা জায়গাকে বলা হয় ব্রেক ইভেন অ্যানালাইসিস, ঠিক আছে। আর অন্য কোনো অ্যানালাইসিস হবেই না এখানে। ব্রেক ইভেন অ্যানালাইসিস বুঝতে পারলি? ব্রেক ইভেন মানে কি? ব্রেক ইভেন অ্যানালাইসিস মানে লাভ না ক্ষতি, না লাভ না ক্ষতি, অর্থাৎ তুই 100 টাকা খরচা করলে 100 টাকাই ইনকাম হবে। গ্রস প্রফিট যোগ ম্যাটেরিয়াল কনজিউম প্লাস ওয়েজেস, আচ্ছা গ্রস প্রফিট যোগ ম্যাটেরিয়াল কনজিউম যোগ ওয়েজেস, এটাকে কি হয়? গ্রস প্রফিটের সাথে তুই ম্যাটেরিয়াল কনজিউম যোগ করবি, ওয়েজেস যোগ করবি, এটাকে বলা হয় রেভিনিউ ফ্রম অপারেশনস, সেলস, এটাকে বলে সেলস, ঠিক আছে, এটাকে সেলস বলা হয়, ঠিক আছে, এটাকে সেলস বলা হয়, রেভিনিউ ফ্রম অপারেশনস, ঠিক আছে, মাথায় রাখবি। যদি অসুবিধা হয় তোকে দেখিয়েছি, দেখ ব্যাপারটা শোন, এই দিক থেকে এটা হচ্ছে গ্রস প্রফিট, এখানে ওয়েজেস, আর ম্যাটেরিয়াল কনজিউম মানে মনে কর কিছুক্ষণের জন্য মনে কর কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, তাই তো, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কি হচ্ছে তুই মনে পড়ে? তুই মনে কর না, মনে কর তুই মনে কর কিছুক্ষণের জন্য মনে কর ওয়েজেস নেই, তা কস্ট অফ গুডস সোল্ডের সাথে ওয়েজেস যোগ করে যে টোটালটা হলো তো, সেটাই তো এটা। মনে পড়ছে কি বলেছিলাম? সেল থেকে জিপি বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড হয়, তাহলে কস্ট অফ গুডস সোল্ড জিপি যোগ করে সেল হয় না? যদি ওয়েজেস থাকে ওয়েজেসটাও নিতে হয়, তাহলে এটা সেলস বা রেভিনিউ ফ্রম অপারেশনস। হোয়াইল প্রিপেয়ারিং কমন সাইজ ব্যালেন্স শিট, যখন আমরা কমন সাইজ ব্যালেন্স শিট করি, মন দিয়ে শোন, এখানে দেখতে হবে অপশন, মন দিয়ে শোন, কমন সাইজ স্টেটমেন্ট যখন করি তখন সেলটাকে লিখে দিচ্ছি, আগের দিনও লিখেছিলাম। কমন সাইজ স্টেটমেন্টে কাকে বেস ধরতে হয় জানিস? এখানে বেস ধরতে হয় সেলকে বা আরএফও মানে রেভিনিউ ফ্রম অপারেশনস। কিন্তু কমন সাইজ ব্যালেন্স শিটে কাকে বেস ধরতে হয়? বেস কাকে ধরতে হয়? বেস টোটাল অ্যাসেটস বা টোটাল লাইবিলিটিস। এবার তুই অপশন পর বেরিয়ে যাবে অ্যান্সার। অপশন আছে কিছু? ডিএটা টোটাল। তো বলছে হোয়াইল প্রিপেয়ারিং কমন সাইজ ব্যালেন্স শিট ইচ কম্পোনেন্ট অফ ব্যালেন্স শিট, ব্যালেন্সের প্রতিটা কম্পোনেন্টকে ইজ এক্সপ্রেস এ পার্সেন্টেজ অফ টোটাল অ্যাসেটস। এখানে অপশন নেই তো, এই জন্য টোটাল অ্যাসেটস কি হবে? টোটাল লাইবিলিটি। লাস্ট কমন সাইজ স্টেটমেন্ট আর প্রিপেয়ার ইন দ্য ফর্ম অফ, আচ্ছা কমন সাইজ স্টেটমেন্ট কিসের ফর্মে করি? পার্সেন্টেজে করি, পার্সেন্টেজ, রেশিও কিচ্ছু না।
পার্সেন্টেজ কমে করা হবে। শেষ লিস্টটা শেষ হয়ে গেল।